ইলেকট্রোম্যাগনেটিজমের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা কুলম্বস লকে বেসিক ধরে নিয়ে গাউস ল প্রমাণ করেছিলাম, আর আরো ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা বিভিন্ন কিছু জানছিলাম। আজকে হচ্ছে আমরা গাউস ল নিয়ে আলোচনা করব, তারপরে ইলেকট্রিক প্রেসার, ইলেকট্রিক পোটেনশিয়াল এবং তারপরে সময় থাকলে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে কিছু আলোচনা করব। সো প্রথমে গাউস লটা আগে লিখে ফেলি। গাউস ল নিয়ে আগের দিন খুবই কম আলোচনা হয়েছিল, আজকেই মেন আলোচনাটা হবে। আচ্ছা, সো প্রথম হচ্ছে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। আমরা আগের দিন জানছিলাম এইটাকে বলে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, লোকাল একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এবং তার সাথে যে সারফেসের উপর আমি ইন্টিগ্রেশনটা করব সেই সারফেসের একটা এরিয়া এলিমেন্ট। অর্থাৎ যদি আমার এরকম একটা এটা স্ফিয়ারের একটা এরিয়া ধরি, তাহলে এর উপর একটা ছোট্ট অংশ, এটার এরিয়া ভেক্টর হবে হচ্ছে এর থেকে এর উপর লম্ব, এবং ইলেকট্রিক ফিল্ড সাপোজ আছে হচ্ছে এই ডাইরেকশনে। সো এটা হচ্ছে ই, এটা হচ্ছে ডিএ। সো তখন হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স কি হবে? ইলেকট্রিক ফ্লাক্স হবে হচ্ছে ই ডট ডিএ, অর্থাৎ এগুলোর মধ্যে ডট গুণন, এবং এটা কিসের উপর করতে হবে? একটা ক্লোজ সারফেসের উপর করতে হবে। অর্থাৎ একটা স্ফিয়ার হলে স্ফিয়ারের প্রতিটা ছোট এলিমেন্টের জন্য এগুলাকে সাম করতে হবে। সো এগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছিলাম। আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা গাউস ল বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। সো প্রথমে যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে গাউস ল কিন্তু অলওয়েজ সত্য, অর্থাৎ কুলম্বস ল এর মতোই আমরা যে কোনো জায়গায় যেমন কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারি, গাউস ল আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি। বাট অ্যাকচুয়ালি সব জায়গায় কিন্তু গাউস ল তোমাকে হেল্প করে না। গাউস ল তোমাকে এক্স্যাক্টলি কিছু সিমেট্রিক থাকলে তখন হচ্ছে তোমাকে গাউস ল ইলেকট্রিক ফিল্ড বের করতে সাহায্য করে। সো সেগুলো হচ্ছে আমরা দেখব। সাধারণত তিন ধরনের সিমেট্রি লক্ষ্য করা যায়: সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, স্ফেরিক্যাল সিমেট্রি, আর আচ্ছা আরেকটা আমাদের মনে আসছে, আমরা করতে থাকি। প্রথমে হচ্ছে আমরা স্ফেরিক্যাল সিমেট্রি দিয়ে শুরু করি। সো স্ফেরিক্যাল সিমেট্রিতে কি হবে? সে একটা পয়েন্ট চার্জ আছে একদম সেন্টারে। সো কিউ চার্জে একটা পয়েন্ট চার্জ আছে, এর ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। সো এখন প্রথমে আমি হচ্ছে যদি গাউস ল অ্যাপ্লাই করে এটা করতে চাই, তখন আমার কি লাগবে? আমার হচ্ছে সবার আগে একটা সারফেস সিলেক্ট করা লাগবে, যে সারফেসের উপর আমি এই ক্লোজড সারফেস ইন্টিগ্রালটা করব। সো সারফেসটা কেমন হতে পারে? সারফেসটা আমরা নিব হচ্ছে একটা স্ফিয়ার। আমরা হচ্ছে সেই 8 দূরত্বে ইলেকট্রিক ফিল্ড বের করতে যাচ্ছি, 400 থেকে 8 দূরত্বে ইলেকট্রিক ফিল্ড, 400 থেকে 8 দূরত্বে ইলেকট্রিক ফিল্ড। সো আমরা কি করব? আমরা আর ব্যাসার্ধের একটা স্ফিয়ারকে আমরা সারফেস ধরব। কেন ধরবো? এটা ধরে আমাদের সুবিধা কি হবে? এই সারফেসের প্রতিটা পয়েন্টের উপর কিন্তু ই এর মান সমান। কারণ কি? আমরা হচ্ছে কুলম্বস ল থেকে জানি, কুলম্বস ল না ইউজ করলে হয় অ্যাকচুয়ালি সিমেট্রি থেকে আমরা বলতে পারি যে এই এর থেকে 8 দূরত্বে যতগুলো পয়েন্ট আছে সবগুলো কিন্তু একই রকম। আমি চাইলে স্ফিয়ারকে ঘুরাই দিতে পারি, কোনো কিছু চেঞ্জ হবে না। সো এই 8 দূরত্বে এই শেলটার উপর, স্ফেরিক্যাল যে শেলটা আছে, এই শেলের উপর প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সমান। তখন কি হবে? আমার এই ইন্টিগ্রেশনের মধ্যে তাহলে এই সারফেসটার জন্য, এই স্ফিয়ারের জন্য আমার ই এর মান ধ্রুবক। তাহলে কি হবে? আমি ই এর মান কিন্তু বাইরে নিয়ে আসতে পারি। তখন আমার কি থাকবে? ই। ও আচ্ছা, আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ই এর ডাইরেকশন কেমন হবে? ই এর ডাইরেকশন শুধুমাত্র রেডিয়াল হতে পারে। এটাও অ্যাকচুয়ালি সিমেট্রি কনসিডারেশনে আমরা বলতে পারি যে শুধুমাত্র রেডিয়াল ডাইরেকশন বাদে আর কোনো প্রিফার্ড ডাইরেকশন থাকতে পারে না। সো এখানে কি হলো যে এখানে তাহলে ই এর ডাইরেকশন যেটা, এর ডাইরেকশনও কিন্তু একই হবে। কারণ কি? এরিয়া এলিমেন্ট হচ্ছে সেই এরিয়ার উপর লম্ব, অর্থাৎ আমার যে এখানে একটা সার্কুলার আর্ক টাইপ থাকবে, এই আর্কের উপর লম্ব। আর্কের উপর লম্ব হলে কি হবে? সেটা বেসিক্যালি আমার আরেকটা রেডিয়াল লাইন হবে, অর্থাৎ রেডিয়াল থাকবে আর কি, সেটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের দিকে হবে। সো আমার ডট প্রোডাক্ট কিন্তু আর লাগছে না, যেহেতু দুটো একই ডাইরেকশন। সো আমার ই বাইরে চলে আসছে, আমার লাস্ট থাকছে হচ্ছে ডিএ ইকুয়ালস কিউ। এই যে আমার যে সারফেসটা ছিল, এটা ছিল হচ্ছে আমার সারফেস।
সো এই সারফেসের মধ্যে আমার চার্জ কতটুকু আছে, শুধুমাত্র একটাই চার্জ আছে কিউ, সো কিউ বাই ইপসাইলন নট। এখন আমরা কি করতে হবে, আমার হচ্ছে ডিএ এর ইন্টিগ্রেশন বের করতে হবে। এটা আমরা সবাই বলতে পারি যে ছোট ছোট এরিয়া এলিমেন্ট গুলোকে যোগ করলে আমার পুরো এরিয়াটা পাবো। আমি পুরো এরিয়া হচ্ছে 4 পাই আর স্কয়ার, সো আমার এখানে থাকবে হচ্ছে e ইনটু 4 পাই আর স্কয়ার সমান ইউ ডিভাইডেড বাই ইপসাইলন নট। এখান থেকে যদি আমরা e এর মান বের করি 4 পাই ইপসাইলন নট আর স্কয়ার, এটাই কিন্তু আমরা হচ্ছে কুলম্বস ল দিয়েও পেতাম। সো মনে হতে পারে তাহলে আমার শুধু শুধু গাউস ল ইউজ করার দরকার কি। অ্যাকচুয়ালি অনেক সিস্টেম আছে যেখানে হচ্ছে গাউস ল আমার বেশি সুবিধাজনক হবে। সো অমন কেসে বেসিক্যালি আমরা গাউস ল অ্যাপ্লাই করব। জাস্ট এটা দেখালাম যে আমরা যখন গাউস ল অ্যাপ্লাই করতে যাব তখন আমাদের মেইন টার্গেট হবে হচ্ছে এই যে সারফেস ইন্টিগ্রালটা আছে এটাকে অ্যাভয়েড করা। কিভাবে অ্যাভয়েড করা যেতে পারে, এক হচ্ছে এমন সারফেস চুজ করতে হবে যাতে আমার ডট প্রোডাক্টটা না থাকে। ডট প্রোডাক্ট থাকলে অ্যাকচুয়ালি অনেক সময় করা যায়, বাট সেটা প্রবলেমের স্পেসিফিক প্রবলেমের উপর ডিপেন্ড করবে। সো আমার টার্গেট থাকবে হচ্ছে আমার ডট প্রোডাক্টটাকে সরায় নেওয়া, আর ই কে আমি কোনোভাবে কনস্ট্যান্ট ধরে নিয়ে বাইরে আনতে পারি কিনা। সো আমার সবসময় টার্গেট হবে হচ্ছে এমন কোনো একটা সারফেস সিলেক্ট করা যার উপর ই হবে কনস্ট্যান্ট। সো এখন হচ্ছে আমরা আরেকটা প্রবলেম ট্রাই করি। তাহলে একটা লাইন চার্জ আছে, এই লাইন চার্জের হচ্ছে চার্জ ডেনসিটি প্লাস চার্জ আছে, চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা। সো চার্জ ডেনসিটি ল্যামডা এখন আমাকে বলছে যে এই চার্জ থেকে এইচ উচ্চতায় ইলেকট্রিক ফিল্ডের মান কত। সো এই চার্জটা অ্যাকচুয়ালি এই চার্জের লাইন ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি লেন্থে। ইনফিনিটি বলতে অ্যাকচুয়ালি ইনফিনিটি বাস্তবে হবে না, বাট আমরা ধরে নিব অনেক বড় যাতে আমরা এটাকে অলমোস্ট ইনফিনিটি চিন্তা করতে পারি। যদি এইচ এর মান খুব বড় না হয় তাহলে যে কোনো চার্জকে অলমোস্ট ইনফিনিটি মনে হবে। সো এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে কি করতে পারি, আমরা গাউস ল অ্যাপ্লাই করতে পারি। কিভাবে অ্যাপ্লাই করতে পারি, একইভাবে দেখো আমরা যেমন আগের বার আমরা স্ফিয়ার নিয়েছিলাম, এবার কিন্তু আমরা বলতে পারি যে একটা 3 ডাইমেনশনাল সিলিন্ডার, অর্থাৎ একটা সিলিন্ডার দিয়ে যদি আমি এই জিনিসটাকে আটকাই দিই, এই হলো আমার সিলিন্ডার। সো এই সিলিন্ডারের দেখো এই প্রতিটা পয়েন্টের উপর কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মান সেম হবে। এটা এইচ উচ্চতায় আর এটা এইচ নিচে। সো উপর নিচে যেহেতু কোনো আলাদা করার কোনো উপায় নাই, সিমেট্রিক, তাই আমরা কি বলতে পারি যে এই লাইনের উপর ইলেকট্রিক ফিল্ড যা হবে এই লাইনের উপর ইলেকট্রিক ফিল্ডও তাই হবে। সো কি হবে, আমরা ই বাইরে আনতে পারবো। আবার কি আমাদের এরিয়া এলিমেন্টও কিন্তু ই এর ডাইরেকশনে হবে। এখানে অ্যাকচুয়ালি ই এর ডাইরেকশনটা আমি দেখানি, ই এর ডাইরেকশনে কিন্তু একমাত্র এমনই হতে পারে। সো এখন এখানে আমরা কিভাবে গাউস ল অ্যাপ্লাই করতে পারি, এখানে গাউস ল অ্যাপ্লাই করার জন্য আমাদের সারফেস সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা কি, এখানে কিন্তু আমাদের বেসিক্যালি একটা সারফেস না, আমাদের তিনটা সারফেস আছে। এইটা হচ্ছে সারফেস 1, এটা সারফেস 2, আর সারফেস 3 হচ্ছে বাকিটা, অর্থাৎ বাঁকানো অংশটা। সো তিনটা সারফেসের উপরে আমাদের ইন্টিগ্রেশন করে যোগ করতে হবে। বেসিক্যালি আমরা সারফেস ইন্টিগ্রেশনকে এভাবে ভেঙে নিতে পারি, অর্থাৎ প্রথমে হচ্ছে আমি সারফেস 1 এর উপর করব, অর্থাৎ আচ্ছা এটা এখানেই থাকছে এরকমই, এটা হচ্ছে সে সারফেস 1 এর উপর, আর তার সাথে আরো যোগ হবে সারফেস 2 আর সারফেস 3 এর জন্য। এটা হচ্ছে সারফেস 2 আর একটা থাকবে সারফেস 3 এর জন্য। তিনটা যোগ করলে আমি মোট ফ্লাক্স পাবো, তাই না? কারণ কি আমার হচ্ছে এদিক দিয়ে কিছু ফ্লাক্স বের হবে, এদিক দিয়ে যাবে, আরো এদিক দিয়েও যাবে। সো তিনটা সারফেসের মোট ফ্লাক্স যোগ করলে আমি মোট সব দিক দিয়ে ফ্লাক্স পাবো। সো প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি বলছি, লম্ব হতে পারে শুধু। সো যদি লম্ব হয় তাহলে দেখো এই যে এই গোল যে সার্কুলার যে অংশটা আছে, এই সার্কুলার অংশের কিন্তু এরিয়া ভেক্টর হবে হচ্ছে ওর উপর লম্ব, ঠিক আছে? সো ওইটা হবে হচ্ছে ঠিক এই চার্জের ডাইরেকশনে, আর ই কোন দিকে হবে, ই এর ডাইরেকশনে হচ্ছে তার সাথে ঠিক লম্ব হবে। সো আমার কি হবে, আমার যেহেতু ডট প্রোডাক্ট আছে সারফেস 1 আর সারফেস 2 এর ক্ষেত্রে আমার ইলেকট্রিক ফ্লাক্সের মান 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে, কারণ আমার এখানে ডট প্রোডাক্ট আছে এবং দুইটার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। সো আমার হচ্ছে সারফেস 1 আর সারফেস 2 এর জন্য লাগবে না, শুধু আমার করা লাগবে তাহলে
সারফেস 3 এর উপর, সারফেস 3 দিয়ে শুধুমাত্র আমার নন জিরো ফ্লাক্স থাকবে, বাকি দুইটা সারফেস দিয়ে ফ্লাক্সের মান জিরো হবে। সো সারফেস 3 এর জন্য আমরা কি করতে পারি, সারফেস 3 তে দেখো আমরা যে আগে যে কন্ডিশনটা আমরা বলছিলাম যে আমরা সারফেসটা কিন্তু এমন ভাবে নিয়েছি যাতে পুরো সারফেসের উপর আমার ইলেকট্রিক ফিল্ডের মান একই হয়। তাহলে কি হবে, আমি একইভাবে আমার ই বের করে আনতে পারবো ইন্টিগ্রেশন থেকে। সো ই বাইরে ডিএ কে ইন্টিগ্রেট করলে কি হবে, একটা সিলিন্ডারের বাঁকানো অংশের এরিয়া। সো সেটা হবে হচ্ছে টু পাই। ওকে, সো এটা অ্যাকচুয়ালি এইচ হচ্ছে, সো আমি এই লেন্থটুকু ধরলাম হচ্ছে এল। সো 2 পাই এইচ এল। সো এইচ না ধরে এটা অ্যাকচুয়ালি আর ধরা লাগতো। আচ্ছা এটাকে আমরা আর ধরি, ঠিক আছে। সো এটাকে আর ধরলাম আর এটা এল। সো আমার বাঁকানো অংশে এরিয়া হবে হচ্ছে 2 পাই আর এল। এখন হচ্ছে আমার চার্জ কতটুকু আছে এই সারফেসের মধ্যে, এনক্লোজড চার্জ কতটুকু, এইটুকু না। সো মানে বেসিক্যালি এই তারটার কতটুকু অংশের মধ্যে আছে, শুধুমাত্র তারের উপরে যেহেতু চার্জ আছে। সো তারের উপর চার্জ যদি আমরা বের করতে চাই তাহলে এইটুকু হবে হচ্ছে ল্যামডা এল। কারণ কি, এর হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি সেম, তাই না, সব জায়গায় একই একক দৈর্ঘ্যে সেম পরিমাণ চার্জ আছে, আর দৈর্ঘ্য কতটুকু এল। সো এখানে আমি লিখতে পারি ল্যামডা এল। সো দুই পাশ থেকে এল যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি ই এর ভ্যালু বের করতে পারবো, ই সমান ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইপসিলন নট আর। সো এটা কিন্তু যদি আমরা ইন্টিগ্রেশন দিয়ে করতে চাই, তোমরা ইন্টিগ্রেশন দিয়ে ট্রাই করে দেখতে পারো। একটা বড় সরো ইন্টিগ্রেশন আছে, পোলার কোঅর্ডিনেটে 90 পুরাটা 180 এর উপর ইন্টিগ্রেশন করা লাগে। সো ইন্টিগ্রেশন দিয়ে এটা করা যায়, বাট কুলম্বস ল দিয়ে আর কি, সেক্ষেত্রে একটা আমাকে বড় সরো ইন্টিগ্রেশন করা লাগে। বাট এখানে দেখতে খুব সুন্দরভাবে আমরা এরিয়া এলিমেন্ট, ইলেকট্রিক ফিল্ডটা বাইরে এনে শুধুমাত্র এরিয়াকে যোগ করে নিয়ে আমরা পেয়ে গেলাম। সো এই জন্য হচ্ছে গাউস লটা সুবিধাজনক। সো গাউস ল আর কুলম্বস ল এর মধ্যে পার্থক্য কোথায়? গাউস ল বেসিক্যালি যা করে, আমরা যদি আবার স্ফেরিক্যাল কেসে যাই, বেসিক্যালি এখান থেকে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন বের হয়। গাউস ল হচ্ছে ফ্লাক্স বলতে মোট কতটুকু ফিল্ড লাইন বের হচ্ছে। এটা কাইন্ড অফ আমরা পানির মতো চিন্তা করতে পারি, যে এই এর মধ্যে হয়তো পানি, আমি দেখছি যে আমার এই যে সারফেসটা, এই সারফেস থেকে পানি বের হচ্ছে, এগুলো সাপোজ পানির ফ্লো। সো এর মধ্যে থেকে পানি ফ্লো হয়ে বের হয়ে যাচ্ছে, কতটুকু পানি ফ্লো হয়ে বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার ফ্লাক্স। এই ফ্লাক্সটা হচ্ছে কি, যে আমার এই সারফেসের মধ্যে দিয়ে কতটুকু পানি বের হয়ে চলে যাচ্ছে। আর এইটা সমান গাউস ল। বেসিক্যালি কি করে, গাউস ল হচ্ছে বলে যে মনে করো এই সারফেসের মধ্যে দিয়ে আমি বললাম যে 5 লিটার পানি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেকেন্ডে 5 লিটার পানি বের হয়ে যাচ্ছে। আর ভেতরে আমি বললাম তাহলে প্রতিটা ট্যাপ আছে, এর মধ্যে পানির ট্যাপ আছে, সেই ট্যাপ দিয়ে পানি বের হচ্ছে এবং এই এরিয়া দিয়ে মোট একটা পানি বের হচ্ছে। সো ফ্লাক্সটা কি, ফ্লাক্স হচ্ছে মোট কতটুকু পানি বের হচ্ছে, সে মোট পানি বের হচ্ছে 10 লিটার। আর আমি তোমাকে বলে দিলাম যে প্রতিটা ট্যাপ দিয়ে 1 লিটার করে পানি বের হয়, তাহলে তুমি কি বলবা যে হচ্ছে আমার এর মধ্যে 10টা ট্যাপ আছে। কাইন্ড অফ এমনই যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা কি করি, মোট ফ্লাক্সটা ক্যালকুলেট করি। মোট ফ্লাক্স ক্যালকুলেট করে আমরা বলতে পারি যে প্রতি 1 কুলম্ব চার্জের জন্য আমার ফ্লাক্স হতে হচ্ছে 1/ε0। তাহলে সেটাকে আমরা গুণ করে বলে দিতে পারি যে ভেতরে মোট কতটুকু চার্জ আছে। এটা হচ্ছে বেসিক্যালি গাউস ল এর মেইন কনসেপ্ট আর কি। সো গাউস ল আরো অনেক জায়গায় ব্যবহার করা যায়। বলতে কিছু স্পেশাল কেসে জিনিসটা খুবই সুন্দর মতো কাজে আসে, যদি তুমি হচ্ছে প্রবলেমের সিমেট্রিটাকে বের করতে পারো। মনে করো একটা প্রবলেম এমন আছে, এটা হচ্ছে একটা সারফেস এল দৈর্ঘ্যের স্কয়ার, ঠিক আছে, স্কয়ার, আর এর থেকে এইচ উচ্চতায়, L/2 উচ্চতায় আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল। এখানে হচ্ছে আমার সারফেসটা আছে L দৈর্ঘ্যের একটা স্কয়ার, তার থেকে L/2 দূরত্বে আমার হচ্ছে একটা চার্জ আছে যার মান হচ্ছে সে কিউ।
আর এখানে হচ্ছে আমার এই সারফেসের হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি সিগমা। সো মনে করে এখন হচ্ছে আমাকে বলছে যে এই চার্জ এই তলটার উপর কতটুকু বল প্রয়োগ করছে, ঠিক আছে। সো এখন মনে হতে পারে এর সাথে আমার মানে গাউস ল সম্পর্ক কোথায়। তো গাউস ল এখানে আসবে কিভাবে, আমরা হচ্ছে প্রথমে ফোর্স বের করার জন্য দেখব যে এই চার্জের থেকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন বের হবে। সো আমি যদি জাস্ট তলটাকে আঁকাই তাহলে আমার এমন হবে যে এটা হচ্ছে আমার তল, এখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডাইরেকশনে, আর আমার এরিয়া ভেক্টর কি হবে, এরিয়া ভেক্টর হবে হচ্ছে এরিয়ার সাথে লম্ব। সো একটা জিনিস খেয়াল করো যে এটা কিন্তু আমরা সিমেট্রি দেখে বলতে পারছি যে ফোর্সটা একমাত্র থাকতে পারে এখানে চার্জ আর এখানে হচ্ছে আমার তল, তাহলে ফোর্সটা একমাত্র থাকতে পারে নিচের দিকে যেহেতু দুইটাই পজিটিভ চার্জ। সো আমার কি করতে হবে, আমার হচ্ছে ফোর্স হবে হচ্ছে ই ডট দিয়ে, রাইট। সো হচ্ছে কেন ডট, কেন যে হচ্ছে আমার কি, আমার যে কোনো একটা পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড সেটাকে আমি কোন বরাবর উপাংশ নিব, দিয়ে বরাবর উপাংশ নিব, অর্থাৎ কি লম্ব অংশ বরাবর উপাংশ নিব। দেন আমি কি করব, পুরো এরিয়ার জন্য সেই ফোর্সটা বের করব, অর্থাৎ পুরো সারফেসটার জন্য আমি মোট ফোর্সটা বের করব। সো তখন আমি কি করব, ইন্টিগ্রেট করব। সো এটা কিন্তু আমার ফ্লাক্সের মতো হয়ে গেল না। জিনিসটা আমি আরেকবার বলি, মেবি ভালোভাবে হয় নাই আগের বার বলা। সো একটা চার্জ আছে, একটা সারফেস আছে, আমি কি করব, আমার ইলেকট্রিক ফিল্ড লাইন বের হচ্ছে, আমি সেই ইলেকট্রিক ফিল্ডের জেড অংশ বরাবর উপাংশ নিব, রাইট। সো মানে ভার্টিক্যাল বরাবর উপাংশ নিব। সো এই উপাংশটা আমি কিভাবে নিব, বেসিক্যালি আমার এরিয়া এলিমেন্টের উপর কিন্তু উপাংশ নিলে আমার হয়ে যাচ্ছে, কারণ এরিয়া এলিমেন্ট কিন্তু সারফেস যদি এভাবে থাকে, এরিয়া এলিমেন্ট কিন্তু নিচে অথবা উপরে যেদিকে হোক সেটা কিন্তু অলওয়েজ ভার্টিক্যালি থাকবে। সো তখন আমি যদি এটা করি তখন আমার কি হবে, আমার এটা কিন্তু বেসিক্যালি একটা ফ্লাক্সের মতো হয়ে গেছে। সো মনে হতে পারে আচ্ছা ফ্লাক্স তো হয়েছে, বাট আমি ফ্লাক্স বের করব কিভাবে। ফ্লাক্স বের করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু একটা কিউব চিন্তা করতে পারি। এই যে এখানে L/2 দূরত্বে আসে, সো আমি যদি আরো একটা, আচ্ছা আমি 3 ডাইমেনশনাল ছবি ভালো মতো আঁকাতে পারি না, সো আমি আবারও হচ্ছে হাত দিয়ে দেখাই, ঠিক আছে। সো এখানে একটা চার্জ আছে, এখানে একটা সারফেস, আমি কি করব, এই চার্জটাকে আরো 6টা সারফেস দিয়ে আমি বন্ধ করে দিব, অর্থাৎ সব দিকে একটা করে সারফেস দিব, চার্জটা কি হবে, আবদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। সো কাইন্ড অফ এমন যে সো এটা হচ্ছে একটা কিউব, এই কিউবের একদম মাঝামাঝি একটা কিউ চার্জের বস্তু, কিউ একটা চার্জ আছে, ঠিক আছে। সো একটা কিউব, একটা চার্জ কিউবের মধ্যে আছে, কিউবের একদম মাঝামাঝি L/2 উচ্চতায় আরেকটা প্লেট থেকে L/2 নিচে থাকবে। সো আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে যে কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স কতটুকু। সো দেখো কিউব কিন্তু অ্যাকচুয়ালি সিমেট্রিক, তুমি কিউবটাকে ঘুরাই দাও, বাঁকা করো, মানে যেদিকেই ঘুরাও প্রত্যেকটা সারফেসে কিন্তু ইকুইভ্যালেন্ট। যেহেতু প্রত্যেকটা সারফেস আমার কাছে ইকুইভ্যালেন্ট, সেজন্য প্রত্যেকটা সারফেসের মধ্যে দিয়ে আমার ইলেকট্রিক ফ্লাক্সও সেম হবে। সো আমরা একটা জিনিস জানি যে মোট ফ্লাক্স, অর্থাৎ 6টা সারফেস মিলায় আমার মোট ফ্লাক্স হতে হবে হচ্ছে, যদি আমরা একটা সার্কেল আঁকাতাম তাহলে আমার মোট ফ্লাক্স হতে হচ্ছে কিউ বাই ইপসাইলন নট, তাই না, কারণ একটা চার্জ থেকে তো আমরা হচ্ছে এতটুকুই ফ্লাক্স পাবো। সো এইটা কয় ভাগে ভাগ হয়েছে, 6টা সারফেসে ভাগ হয়েছে, আর সিমেট্রির জন্য 6টা সারফেসের জন্যই আমার ফ্লাক্স সেম হতে হবে, তাহলে প্রতি একটা সারফেসের জন্য ফ্লাক্স হবে হচ্ছে এমন। সো আমি কি পেলাম যে হচ্ছে আমার এই, আচ্ছা এখানে আর যেহেতু এই তলটার সারফেসটার চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা, তাহলে হচ্ছে আমার এর মধ্যে একটা সিগমাও থাকবে। সো আমার হচ্ছে ফোর্স হতো অ্যাকচুয়ালি সিগমা ই ডট ডিএ, তাই না, কারণ সিগমা ই হয়তো হচ্ছে আমার ফোর্স পার এরিয়া, আর সেটাকে আমি এর সাথে ইন্টিগ্রেট করছি, অর্থাৎ পুরো সারফেসের উপর ইন্টিগ্রেট করব। সো আমি সিগমা বাইরে আনতে পারি তখন, আর এটার মান আমরা পেলাম এমন। সো আমার মেন উত্তর হবে হচ্ছে সিগমা কিউ নট ডিভাইডেড বাই 6 ইপসাইলন নট। সো এভাবে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি যে যে কোনো ফ্লাক্স বের করার ক্ষেত্রে, দেখো এখানে কিন্তু একটা সারফেস ছিল,
আমরা এরিয়া ইন্টিগ্রেট করে কিন্তু আমরা যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে অর্থাৎ এই ডিএ কে ভেঙে নিয়ে যদি আমরা প্রত্যেকটার জন্য উপাংশ নিয়ে নিয়ে ইন্টিগ্রেট করতে যেতাম আমরা করতে পারতাম না, সেটা আমাদের জন্য যথেষ্ট কঠিন হতো। আবার আমাকে ই এর মান অর্থাৎ কুলম্বস ল বসাই দিয়ে আমাকে ফ্লাক্সটা বের করা লাগতো। বাট এখানে আমি কি করলাম, একটা কিউব চিন্তা করলাম, দেন সিমেট্রি দিয়ে আমরা প্রতিটা সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে গেলাম, দেন হচ্ছে ফোর্সটা বের করে ফেললাম। এখন একটা জিনিস মনে হতে পারে যে সবসময় ফোর্স এমন হবে কিনা, অ্যাকচুয়ালি সবসময় কিন্তু এই জিনিসটা ফোর্স নেট ফোর্সের হবে না, ঠিক মানে এই জিনিসটা কিন্তু সবসময় নেট ফোর্স নির্দেশ করবে না। কেন করবে না? এই কেসে করছিল কারণ কি ডি এ এর ডাইরেকশন আর আমার নেট ফোর্সের ডাইরেকশন সেম ছিল। মনে করো যদি একটা এরকম কিছু হতো, একটা স্ফিয়ার আর ইলেকট্রিক ফিল্ড যদি এমন হয়, সো ওই কেসে কিন্তু আমি হচ্ছে আমার ই ডট ডি এ করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার ডি এর ডাইরেকশন হবে হচ্ছে এমন রেডিয়াল। সো আচ্ছা না, অ্যাকচুয়ালি আরেকটু, সো আমার এরকম একটা সারফেস চার্জ আছে সিগমা, আর আমার আরো একটা ধরে নাও ই আছে ছোট আরেকটা শেল আছে, এই সারফেস চার্জ ধরে নাও সিগমা। সো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ড কিন্তু এমন হবে। আর আরেকটা কি হবে যে হচ্ছে আমার এখানে ডি এ কিন্তু এর সাথে সেম ডাইরেকশনে, বাট এই জিনিসটা কিন্তু আমার ফোর্স রিপ্রেজেন্ট করবে না। কারণ কি? আমার নেট ফোর্সের ডাইরেকশন এই দিকে, আমার শুধুমাত্র এই উপাংশটা লাগবে, আমার ডি এ বরাবর উপাংশ লাগবে না। শুধুমাত্র আগের ক্ষেত্রে আমাদের কি ছিল, আমাদের যেই তলটা ছিল সেই তলের দিয়ে আর আমাদের নেট ফোর্সের ডাইরেকশন ম্যাচ হয়ে গেছিল বলে আমরা ফ্লাক্স বের করে ফেলছি। সো অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে যখন হচ্ছে আমরা একটা সমতল পাবো, সেই সমতলের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফোর্স বের করার ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স বের করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়, কারণ সাধারণত নেট ফোর্সের ডাইরেকশন আর এরিয়ার ডাইরেকশন সেম হয়। বাট সব ক্ষেত্রে হয় না, কারণ এই যে কার্ভ সারফেসে আমার ডি এর ডাইরেকশন আর নেট ফোর্সের ডাইরেকশন আলাদা হতে পারে। ওকে, সো গাউস ল এর আরো একটা অ্যাপ্লাই আছে, সেটা হচ্ছে কেমন যে একটা সে ইনফিনিটি সারফেস চার্জ আছে, ঠিক আছে? এটা যদি ইনফিনিটি না অবশ্যই, বাট মনে করেন না এটা অনেক বড়, পুরা হয়তো বোর্ডটা কিংবা আরো অনেক বড়। সো ইনফিনিটি চার্জের ক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে। এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা অ্যাকচুয়ালি যে সারফেস ইচ্ছা সেটাই নিতে পারি, শুধুমাত্র আমার সারফেসের ক্রস সেকশন সেম হতে হবে। অর্থাৎ আমরা যদি একটা বক্স নেই, সো এটা অ্যাকচুয়ালি হইল না ছবিটা, সো এটা হচ্ছে কি আমার একটা 3 ডাইমেনশনাল বক্স, ঠিক আছে? সো আমার হচ্ছে সারফেসটা আছে কাইন্ড অফ এই যে এমন, যদি আমি সারফেস সাইড থেকে দেখি তাহলে আমার সারফেসটা হচ্ছে এমন, আর আমার এটা হচ্ছে এমন। সো এটা হচ্ছে উপর থেকে ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ। সো দুইটাই সেম উচ্চতায়, ঠিক আছে? আমি এটুকু নিয়েছি হচ্ছে সে আর, এটুকু নিয়েছি আর, আর উপরের সারফেসটা হচ্ছে একটা সেম এরিয়া, যে কোনো একটা এরিয়া, আমরা যে কোনো একটা এরিয়া এ ধরলাম, বাট এই ক্রস সেকশনটা সেম আছে, ঠিক আছে? একটা আয়তাকার ঘনবস্তু ধরতে পারো। সো আমরা এই সারফেস কেন ইউজ করব? প্রথমত আমরা জানি যে একটা যেহেতু ইনফিনিটি শীট, যেহেতু ওর ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র এমন হতে পারে। সো আবার আরো একটা কন্ডিশন কি যে আমার উপর আর নিচে সিমেট্রিক অবশ্যই, উপর আর নিচ কিন্তু আমার ডিস্টিংগুইশ করার কোনো উপায় নেই। সো উপর নিচ দুইটাই হচ্ছে সিমেট্রিক হবে। তাহলে আমরা কি বলতে পারি যে নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান সেম হবে, অর্থাৎ উপরে আর নিচেও আর ইলেকট্রিক ফিল্ডের মান দুইটা সেম, যদিও ডাইরেকশন অপোজিট, বাট মান আমার সেম হইতে হবে, ঠিক আছে? সো তাহলে আমার কি হলো, আমার ডি এর ডাইরেকশন হইতো এরকম, ডি এর ডাইরেকশন তো এরকম। সো ডি এর ডাইরেকশন আর ই এর ডাইরেকশন হলো সেম, আবার কি আমার সারফেসের উপর ই হচ্ছে কনস্ট্যান্ট। সো আমার হচ্ছে গাউস ল এর অ্যাপ্লাই করা কন্ডিশন কিন্তু এই দুইটাই, যে কি আমার মেইন গাউস ল ছিল হচ্ছে এমন,
সো আমার হচ্ছে ই এর মান আমাকে কনস্ট্যান্ট করে আমাকে বের করে আনার চেষ্টা করতে হবে যাতে আমি এটাকে সহজে অ্যাপ্লাই করতে পারি, আর ডট প্রোডাক্টে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সো এখানে কিন্তু আমার দুইটা কন্ডিশনই স্যাটিসফাই হয়েছে। আর কি আরো দেখাই যে সাইডের সারফেস গুলা ছিল, যেগুলা সাইডের সারফেস দিয়ে কিন্তু ইলেকট্রিক ফ্লাক্সের মান জিরো হবে। কেন জিরো হবে? কারণ হচ্ছে আমার ডট প্রোডাক্ট ওখানে জিরো, অর্থাৎ cos থিটা, দুইটা ডাইরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার, এই ডাইরেকশন হবে হচ্ছে কমপ্লিটলি এইদিকে, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তার সাথে লম্ব। তাই শুধুমাত্র ফ্লাক্স থাকবে হচ্ছে এই উপরের সারফেস দিয়ে আর নিচের সারফেস দিয়ে। সো দুইটা সারফেস আছে, উপরে একটা নিচে একটা। সো উপরের সারফেসের জন্য আমার ফ্লাক্স কি হবে? এটাকে আমরা ফাই 1 দিয়ে লিখলাম, এই যে উপরের সারফেসটা এর জন্য হচ্ছে 1 আর নিচেরটার জন্য হচ্ছে 2। সো উপরের সারফেস দিয়ে হবে হচ্ছে আমার ই বাইরে আসছে, তাই না? এখানে হচ্ছে আমার ই যেহেতু ধ্রুবক তাই আমি ই বাইরে নিয়ে আসতে পারছি। আর দিয়ে কি হবে? আমি যে ক্রস সেকশন ধরছিলাম সে দিয়ে। আর ফাই 2 কি হবে? এখন পজিটিভ নাকি নেগেটিভ এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এই কনভেনশনটাকে আমি আগের দিন বলছিলাম কিনা আমার ঠিক মনে নাই। যদি আমার সারফেস থেকে বাইরে যায় তাহলে আমার কনভেনশন হচ্ছে পজিটিভ ফ্লাক্স, আর যদি আমার সারফেসের ভেতরে আসে তাহলে হচ্ছে আমার কনভেনশন নেগেটিভ ফ্লাক্স। ওকে, সো এখানে কি হচ্ছে? এখানে কিন্তু সারফেসের বাইরে যাচ্ছে, তাহলে কি আমার হবে হচ্ছে পজিটিভ ফ্লাক্স, অর্থাৎ ফাই 2 তাহলে পজিটিভ হবে। এটাও হবে কি সেম ইলেকট্রিক ফিল্ড ই, যেহেতু এটাও আর উচ্চতায় এটাও আর উচ্চতায়, তাই সেম ইলেকট্রিক ফিল্ড ই এবং হচ্ছে আমার সেম ক্রস সেকশন এ। সো আমার নেট ফ্লাক্স কত হবে? আমার নেট ফ্লাক্স হবে হচ্ছে 2 EA সমান কত হবে? নেট চার্জ কতটুকু আছে? চার্জের জন্য অবশ্য আমার এরিয়া এটাই লাগতো, সো আরেকবার আগাই দিচ্ছি। এরকম একটা আছে আর আমি এরকম একটা সারফেস নিছি। সো এই সারফেসের মধ্যে আমার চার্জ কতটুকু থাকবে? এটা যদি এ হয় আর এই সারফেসটার ডেনসিটি যদি সিগমা হয় তাহলে আমার মধ্যে চার্জ থাকবে হচ্ছে সিগমা এ আর নিচে ইপসাইলন নট। সো এ বাদ আর ই হবে হচ্ছে সিগমা বাই 2 ইপসাইলন নট। সো এগুলো হচ্ছে বেসিক্যালি গাউস লর জেনারেল কেসে অ্যাপ্লাই। সো আমি অ্যাপ্লাইয়ের জন্য নিয়মগুলো আবার বলে দিই। আমার টার্গেট হবে হচ্ছে কি যে গাউস লতে যেমন কুলম্বস লতে কিন্তু আমাদের খুবই ঝামেলাপূর্ণ ইন্টিগ্রেশন চলে আসে, আমাদের সেটা অ্যাভয়েড করার জন্য আমাদের মেইনলি গাউস লতে আসা। তো গাউস লতে কিছু ঝামেলা আছে। কি কি ঝামেলা আছে? এক হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রাল বের করা সাধারণত মানে জেনারেল কেসে কিছুটা কমপ্লিকেটেড। সো আমাদের টার্গেট হবে হচ্ছে কোনোভাবে ই কে কনস্ট্যান্ট ধরে নিয়ে আমরা বাইরে আনতে পারি কিনা, আর ডট প্রোডাক্টটাকে আমরা কোনোভাবে ছড়াতে পারি কিনা। সো কয়েকটা কেস হতে পারে। একটা কেস হতে পারে হচ্ছে ডট প্রোডাক্টের জন্য জিরো হয়ে যায়, তাহলে আমার পুরো ইন্টিগ্রালই জিরো। আরেকটা হতে পারে যে আমার ডট প্রোডাক্ট 1, সেক্ষেত্রে হচ্ছে আমার ডট প্রোডাক্ট আর লাগবে না, সো ই ইনটু এ দিয়ে থাকবে। আর আমার ইটাকে আমার কনস্ট্যান্ট ধরে মানে কনস্ট্যান্ট কোনোভাবে করে নিয়ে আমাকে বাইরে আনতে হবে। সেই কনস্ট্যান্টের জন্য আমরা চাইলে একটা যে কোনো ধরনের সারফেস নিতে পারি যদি প্রয়োজন হয় আর কি। সাপোজ ইলেকট্রিক ফিল্ড যদি 1/r² টাইপ না হতো তাহলে হয়তো আমার এরকমও হতে হতো, কিছু একটা এরকম সারফেসে হতে পারতো। বাট যেহেতু শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড দূরত্বের উপর নির্ভর করে আর মানে সুন্দর সিমেট্রি গুলো মেনে চলে, তাই হচ্ছে আমাদের এই সারফেস গুলো ইউজুয়ালি সমতল আসে। কেমন আসতে পারে? আমাদের একটা স্ফিয়ার আসতে পারে, তারপরে সিলিন্ডার লাগতে পারে, যে কোনো একটা যে আমরা যেরকম আয়তাকার ঘন বস্তু লাগতে পারে, যে কোনো কিছুই লাগতে পারে। সো ওইগুলো অ্যাপ্লাই করে আমাকে ইটাকে বাইরে আনতে হবে, দেন তো আমার কাজটা হয়ে গেছে, কারণ ডি এ কে ইন্টিগ্রেট করলে আমার পুরো এরিয়াটা আসবে। সো গাউস ল অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক্স এর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। সো গাউস ল নিয়ে আমরা আরো হচ্ছে বিভিন্ন প্রবলেম সলভিং এগুলো আমরা প্রবলেম সলভিং সেশনে পাবো। আমি আজকে আর গাউস ল নিয়ে বেশি আলোচনা করব না। সো আমি এখন যাব হচ্ছে নেক্সট টপিক, ইলেকট্রিক প্রেসার। সো মনে করো একটা সারফেস আছে, এই সারফেস হচ্ছে সিগমা। সো আমি বললাম যে এই সারফেসের উপরে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E1, আর এই সারফেসের জাস্ট নিচে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E2। ঠিক আছে, দুইটার ডাইরেকশনে উপরের দিকে।
সো এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে এই সারফেস চার্জ আছে, এই সারফেস চার্জ কতটুকু ফোর্স অনুভব করে। সো আবার বলি আমার প্রশ্নটা, একটা সারফেস চার্জ আছে, সেটা চার্জ হচ্ছে সিগমা, এই সারফেস চার্জের জাস্ট উপরে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E1, জাস্ট নিচে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E2। আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই সারফেস চার্জ কতটুকু ফোর্স অনুভব করবে। সো এটা একটু কনফিউশন হতে পারে যে উপরে একটা ফিল্ড নিচে একটা ফিল্ড, আমি কোনটা নিব। সো আমাদের মেইন উত্তর হচ্ছে আমাদের যেই সারফেস চার্জ সাথে ইলেকট্রিক ফিল্ড অনুভব করে সেটা হবে হচ্ছে উপরে আর নিচেরটার গড়। এখন কেন গড় হবে সেটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করে দেখি। সো ছবিটা এখানে আঁকানো থাক। সো এখন দেখো এই চার্জের কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাই না? এই চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড আছে, অর্থাৎ এই সিগমা যে সারফেস চার্জ, এইটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড আছে। আর বাইরের থেকে সাপোজ নিচে অনেক বড় একটা চার্জ আছে, চার্জের একটা লাইন আছে, সেই জন্য হয়তো এই কনস্ট্যান্ট আরেকটা ইলেকট্রিক ফিল্ড আসছে। সো এই সারফেস চার্জটা নিজে যে চার্জ তৈরি, নিজের যে চার্জ সিগমা, এই সারফেস চার্জ ডেনসিটি আর কি, এটার জন্য কিন্তু নিজে কোনো ফোর্স অনুভব করবে না। শুধুমাত্র কিসের জন্য অনুভব করবে? এক্সটার্নাল যে আরেকটা ফিল্ড আছে সেই ফিল্ডের জন্য এই ফোর্স অনুভব করবে। সো একটা জিনিস যে লোকালি কিন্তু ইলেকট্রিক ফিল্ড হবে এই সিগমার জন্য, লোকালি ইলেকট্রিক ফিল্ড হবে ডিরেক্ট পারপেন্ডিকুলার উপরের দিকে আর নিচের দিকেও, তাই না? আমরা যে সারফেস ছিল আমাদের ইনফিনিটি সারফেস, সেটার জন্য আমরা কি পাইছিলাম যে সারফেস চার্জ উপরের দিকে ই ইকুয়ালস ছিল হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 ইপসিলন নট, এটা উপরের দিকে, আর সারফেসের নিচের দিক থেকেও সারফেস থেকে দূরে যাবে একই ইলেকট্রিক ফিল্ড। সো এখানে আমরা লিখতে পারি যে জাস্ট উপরে ইলেকট্রিক ফিল্ড ছিল E1 না, সেই E1টা হবে হচ্ছে E এক্সটার্নাল প্লাস সিগমা বাই 2 ইপসিলন নট। এটা কেন লিখতে পারলাম? ওইটা কিন্তু আমরা বের করছিলাম হচ্ছে ইনফিনিটি সারফেসের জন্য। বাট যখন আমি একটা সারফেসের খুবই কাছাকাছি, একটা সারফেস আছে তার থেকে মনে করো আমি জাস্ট সারফেসের উপরে, তখন কিন্তু আমার কাছে সারফেসটা একটা ইনফিনিটি সারফেসই মনে হবে। অনেক ছোট একটা সারফেসের ক্ষেত্রে, এই বোর্ডের ক্ষেত্রে যদি আমি খুবই কাছাকাছি এক জায়গায় দাঁড়ায় থাকি, আমার মনে হবে যে সারফেসটা ইনফিনিটি। সো এমন হবে। আর E2 হচ্ছে নিচের দিকে, E2 হবে হচ্ছে E এক্সটার্নাল মাইনাস সিগমা বাই 2 ইপসিলন নট, যেখানে আমি হচ্ছে উপরের ডাইরেকশনটা পজিটিভ নিছি, এটা আমার সারফেস চার্জ উপরের দিকে পজিটিভ। সো উপরের দিকে আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E এক্সটার্নাল যেটা আছে সেটা, আর আমার এই সারফেস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই 2 ইপসিলন নট। আর নিচে কি হবে? নিচেও কিন্তু E এক্সটার্নাল উপরের দিকে আছে, তবে সারফেস চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা নিচের দিকে, তাই নেগেটিভ। সো আমরা গড় করব কেন? আমার লাগবে কিন্তু, যদি আমরা প্রেসারের কথা বলি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার, সেটা হচ্ছে সিগমা ই, অর্থাৎ পার এরিয়া আর কি। সিগমা যেহেতু সারফেস চার্জ একক এরিয়াতে হচ্ছে চার্জের পরিমাণ, তাই এটা হবে হচ্ছে প্রেসার। সো এখানে কিন্তু আমার ই এক্সটার্নাল লাগবে, কারণ কি আমি এই চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা নিজের উপর তো অবশ্যই ফোর্স দিবে না, সেজন্য আমি ওটা বাদ দিতে যাচ্ছি। তাহলে আমি কি করতে পারি? আমি দেখো এদের যদি যোগ করি, তাহলে আমার E1 প্লাস E2 সমান হয় হচ্ছে 2 E এক্সটার্নাল। তাহলে আমার E এক্সটার্নাল হবে হচ্ছে, যদি আমি দুই পাশে 2 দিয়ে ভাগ দিয়ে দিই, এমন। এটা কিন্তু এভারেজ ফিল্ড। সো এটা সমান কি হবে? সিগমা E1 প্লাস E2 বাই 2। সো এইটা নিয়ে আমাদের এটা কাজে লাগবে। এছাড়া আরো অনেক অঙ্কে কাজে লাগে, যেমন হচ্ছে একটা চার্জ বাবলের ক্ষেত্রে যদি হচ্ছে, অঙ্কটা খুবই কমন, অনেকে হয়তো এটা শুনছো, যা অ্যাটলিস্ট সারফেস টেনশন নিয়ে পড়ছো। একটা বাবল আছে, স্ফেরিক্যাল বাবল, সেই বাবলের ভেতরে প্রেসার পি নট, বাইরেও প্রেসার পি নট, আর এই চার্জ এর উপর হচ্ছে আমি একটা চার্জ দিব কিউ। এখন এই কতটুকু চার্জ দিলে এই বাবলটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ বাবলটা ফুটে যাবে না কিংবা প্রসারিত হয়ে যাবে না। সো ওরকম প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমার এরকম ইলেকট্রিক প্রেসারের টার্মগুলো আমাকে ইউজ করতে লাগে। সো বেসিক্যালি এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো যে সারফেসের উপরে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, নিচে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, কোনটা নিব? দুটো এভারেজ নিব।
আচ্ছা, সো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে ডিসকাসের আগে আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একটা প্রপার্টি সম্পর্কে জেনে রাখা দরকার। সেটা হচ্ছে এটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা চার্জ কিউ, সো চার্জ কিউ না অ্যাকচুয়ালি, সে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ই, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড ই আছে। সো এখানে এই ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে সে আমি একটা চার্জ এখানে আছে কিউ, একে আমি এই পয়েন্টে নিয়ে যাব, ঠিক আছে? সো আমি অনেকগুলো পথে নিয়ে যেতে পারি, এই পথে নিয়ে যেতে পারি, ডিরেক্ট এই পথে নিয়ে যেতে পারি, কিংবা এরকম একটা পথ নিয়ে যেতে পারি। এখন যেহেতু ইলেকট্রিক ফিল্ড পাথ ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই প্রতিটা রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আমার কাজের পরিমাণ একই হবে, অর্থাৎ আমি কোন রাস্তায় নিয়ে যাই সেটা ফ্যাক্ট না, আমার এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্টের উপর শুধুমাত্র ডিপেন্ড করে আমার কতটুকু কাজ করা লাগবে। সো এটার পরে হচ্ছে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কি? যে একটা ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে আমি হচ্ছে সে অসীম থেকে একটা চার্জকে কাছে নিয়ে আসবো, অর্থাৎ এখানে মনে করো একটা চার্জ কিউ আছে, ইলেকট্রিক ফিল্ড আছে পুরো স্পেসে, তো অসীম থেকে একটা চার্জ কিউ কে আমি এখানে নিয়ে আসবো আর দূরত্বে, গতিশক্তির পরিবর্তন না করে, অর্থাৎ এই চার্জটা গতিশক্তির পরিবর্তন হবে না, আমি এটাকে এখান থেকে এই জায়গায় নিয়ে আসবো। সো নিয়ে আসতে আমার যে পরিমাণ কাজ করা লাগবে তার নেগেটিভটা হবে হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ এখানে আমার কাজ কি পরিমাণ করতে হবে, আমার কাজ হবে হচ্ছে W সমান ইন্টিগ্রাল অফ F ডট ds। এটা হচ্ছে আমার কাজ ইনফিনিটি থেকে আর পর্যন্ত। সো এখানে আমার তাহলে এটা সমান হবে হচ্ছে মাইনাস ইউ, অর্থাৎ আমার পোটেনশিয়াল এনার্জি ইউ হচ্ছে মাইনাস এফ ডট ডিএস। এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জির সংজ্ঞা। সো এটা তোমরা হচ্ছে নিজেরাই চেষ্টা করে দেখতে পারো যে পয়েন্ট চার্জের জন্য কুলম্বের সূত্র ব্যবহার করে দেখতে পারবে যে এই যে এমন কেসে হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে এরকম। সো আমার হচ্ছে এখানে এটাকে অ্যাকচুয়ালি এখানে আনতে যদি কিউ আর কিউ দুইটা যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে আমার আনতে কাজ করা লাগবে হচ্ছে পজিটিভ পরিমাণ, তো সেটা যেহেতু নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি তাই আমার পোটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে এমন। সো পোটেনশিয়াল এনার্জি আর ফোর্সের আগে আমরা যে সম্পর্কগুলো দেখছিলাম মেকানিক্সে সেগুলো কিন্তু এখনো হোল্ড করবে, যে এফ সমান হচ্ছে সো মানে পোটেনশিয়াল এনার্জি যদি আমি এক্স ওয়াই জেড এর ফাংশন হিসেবে জানি তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর কি, যারা হচ্ছে পার্শিয়াল সম্পর্কে জানো না, পার্শিয়ালের ক্ষেত্রে আমরা এই এক্স বাদে বাকি সবগুলোকে ধ্রুবক ধরে নেব। সো এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে সেটা হবে হচ্ছে ফোর্সের এক্স বরাবর কম্পোনেন্ট, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে সেটা হবে জে কম্পোনেন্ট অর্থাৎ ওয়াই বরাবর কম্পোনেন্ট, আর জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সেটা হচ্ছে কে বরাবর কম্পোনেন্ট। সো এভাবে অ্যাকচুয়ালি আমরা পেতে পারি, বাট এখানে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি তার ইউনিট চার্জ আমরা ডিফাইন করব, অর্থাৎ আমরা ভি ডিফাইন করব, সেটা হচ্ছে মাইনাস ই ডট ডিএস, অর্থাৎ এখানে কিন্তু মানে ইউনিট চার্জের ক্ষেত্রে আমার ইউ আর ভি কিন্তু সেম, অর্থাৎ ভি কে আমরা এভাবে বলতে পারি যে ইউনিট চার্জ অর্থাৎ একটা চার্জকে এক কুলম্ব চার্জকে অসীম থেকে আর দূরত্বান্তে যে পরিমাণ কাজ করা লাগবে সেটা হবে হচ্ছে ভি। সো এটা তোমরা পয়েন্ট চার্জের ক্ষেত্রে দেখতে পারো, পয়েন্ট চার্জের ক্ষেত্রে এটা হবে না হচ্ছে মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর, অর্থাৎ আমরা আগে যে সিস্টেমটা ইয়ে করছিলাম যে একটা কিউ চার্জ আছে ওইটার ক্ষেত্রে। সো এইটাকে বলে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। সো এখানে অলরেডি তোমরা বুঝতে পারছো যে পয়েন্ট চার্জের ক্ষেত্রে আর কি, যেখানে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন না, সেক্ষেত্রে আমার হচ্ছে ইউ সমান হবে হচ্ছে কিউভি।
সো এটা হবে হচ্ছে আমার, আচ্ছা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এইখানে হবে হচ্ছে আমার বেসিক্যালি বড় হাতের কিউ, আর এখানে হবে হচ্ছে ছোট হাতের কিউ। কারণ কি, কারণ হচ্ছে এই চার্জটা আছে এখানে, কিউ চার্জ আছে, এই ভি পোটেনশিয়াল হচ্ছে একটা ফিল্ড, ঠিক আছে, কিন্তু ভেক্টর ফিল্ড না। আমাদের ই ছিল কিন্তু একটা ভেক্টর ফিল্ড, কিন্তু ভি হচ্ছে আমাদের ভেক্টর ফিল্ড না, এটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড। এটা কি করে, স্পেসের প্রতিটা পয়েন্টে শুধুমাত্র একটা নাম্বার অ্যাটাচ করে। সো কি হবে, সে এই যে এ বলবে যে আমার এই যে আর দূরত্বে হচ্ছে একটা নাম্বার অ্যাটাচ আছে, কি নাম্বার, সেটা হচ্ছে ওই পয়েন্টে ভি, ওই পয়েন্টে ভি কত, ওই পয়েন্টে ভি হবে হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট আর মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট আর। আর যদি আমাকে তখন কাজ জিজ্ঞাসা করে, তখন আমি কি বলবো, যে এই পয়েন্টে আমার কিউ আছে, অর্থাৎ আমার কিউ চার্জ, ছোট হাতের কিউ চার্জ আছে, সো সেটা হবে কি, এই পয়েন্টে স্পেসের ওই পয়েন্টে আমার পোটেনশিয়াল গুণ যে চার্জটা আছে সেই চার্জ। সো এখন মনে হতে পারে যে আমার এই পোটেনশিয়াল দিয়ে খালি খালি লাভ কি, পোটেনশিয়াল কিন্তু কোনো ফিজিক্যাল জিনিস না, এটা আমাদের ফোর্স যেমন একটা ফিজিক্যাল জিনিস, এটা কিন্তু কোনো ফিজিক্যাল জিনিস না, আমাদের কোনো কাজে লাগে না, সো মানে ফিজিক্যাল লাইফে কাজে লাগে না। সো এটার মেন যে কাজটা সেটা হচ্ছে কি, যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। আমরা যে ইলেকট্রিক ফিল্ডে যে আমাদের ইন্টিগ্রেশন গুলো আসছিল, সেগুলো কিন্তু প্রত্যেকটা ছিল হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা মানে জেনারেল কেসে আমরা গাউস ল দিয়ে যে কেসে করতে পারি, সিমেট্রি আছে, সেটা তো অবভিয়াসলি আমরা গাউস ল দিয়ে খুব দ্রুত করে ফেলবো। বাট জেনারেল কেসে কি থাকে, জেনারেল কেসে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডকে হচ্ছে ইন্টিগ্রেট করে ইলেকট্রিক ফিল্ডের ইন্টিগ্রেশন করে, আমরা চার্জের উপর ইন্টিগ্রেশন করে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করা লাগে। সো কাইন্ড অফ এরকম হয় আর রুফ। সো কি হয়, যে আমাদের এখানে একটা ইউনিট ভেক্টর থেকে যায়, এই ভেক্টরটা কিন্তু মাঝে মধ্যে আমাদের ঝামেলা করে, যে আমাদের উপাংশ নিতে হয়, দেন আরো নানা ঝামেলা করতে হয়। সো এই ইউনিট ভেক্টরের ঝামেলাটা সরানোর জন্য হচ্ছে আমাদের এই পোটেনশিয়ালটা মেইনলি বের করা। সো তোমরা যদি খেয়াল করে দেখো, আমি হচ্ছে এফ এর যেটা দেখছিলাম, সেই এফেক্টটা থেকে ই এর জন্য লেখা যায় যে ই হবে হচ্ছে অ্যাকচুয়ালি কারণ কি, কারণ কিন্তু এফ মানে ভি আর ইউ কিন্তু অলমোস্ট সেম জিনিস, মানে পয়েন্ট চার্জের ক্ষেত্রে এক কুলম চার্জের জন্য দুইটা সেম জিনিস, বাট যেহেতু দুইটা নেচার একই রকম, জাস্ট একটা চার্জের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাই এটার ক্ষেত্রেও একই জিনিস হোল্ড করবে, শুধুমাত্র এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি এফ পাবো না, ই পাবো। সো কি হতে পারে, যেহেতু দেখো আমার ভি বের করতে কিন্তু তুলনামূলক অনেক কম কষ্ট করা লাগবে, কারণ কি, ভি বের করার সময় আমাকে ভেক্টরের মানে ভেক্টর জিনিসগুলো দেখা লাগতেছে না, জাস্ট আমি সিম্পলি স্কেলারের মতো যোগ করে দিয়ে গেলেই হয়ে যাচ্ছে। সো আমি যদি একবার পোটেনশিয়ালটা পেয়ে যাই, পোটেনশিয়াল পেয়ে যাওয়ার পরে কিন্তু আমি যেভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আমি ইও বের করে ফেলতে পারি। সো বেসিক্যালি এই জন্যই আমাদের পোটেনশিয়ালের মেন ব্যবহার। ইলেকট্রোস্ট্যাটিক্সের যে জেনারেল প্রবলেমগুলো, অর্থাৎ আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখছি, সেগুলো সব থেকে জেনারেল সলিউশন হবে হচ্ছে যে তুমি সেটার পোটেনশিয়াল বের করবা, পোটেনশিয়াল বের করে দেন হচ্ছে তুমি সেগুলোর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ই বের করবা, ই বের করার পরে তুমি এফ বের করতে পারবা। সো এই জিনিসটাকে আমরা শর্ট নোটেশনের পরে ব্যবহার করতে পারি, এভাবে লেখা হয়ে থাকে। ওপস, আমি একটা মাইনাস সাইন মিস করে আসছি শুরু থেকে। সো এইভাবে লেখা যেতে পারে, ঠিক আছে, যে ই হচ্ছে এই সাইনটাকে বলে গ্রেডিয়েন্ট সাইন। যারা হয়তো 11-12 পড়ো তারা হয়তো এর সাথে পরিচিত হতে পারো, যদি না পরিচিত হতে পারো তাহলেও এটা খুব বেশি সিরিয়াস কিছু না, জাস্ট এই জিনিসটাকে লেখার জন্য একটা শর্ট ফর্ম নোটেশন, এটাকে আমরা শর্টলি এভাবে লিখে থাকি। সো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পোটেনশিয়ালের নেগেটিভ গ্রেডিয়েন্ট। আচ্ছা, সো আচ্ছা পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমাদের পোটেনশিয়ালের সূত্রটা লাগবে, সেটা লিখে রাখি। সেটা ছিল কি, কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট। ও না, দুইটা কিউ না, একটা কিউ। সো এখন একটা প্রবলেম সলভ করে দিই, ঠিক আছে, যে জেনারেল কেসে আমরা কিভাবে সলভ করব। সে একটা সুষম ত্রিভুজ আছে, এটাকে হচ্ছে প্রবাবলি সমবাহু ত্রিভুজ বলে। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ বলে। প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল।
এখন আমাকে বলছে যে এই প্রত্যেকটা ত্রিভুজের কোণায় আর কি আমি একটা করে চার্জ রাখছি, সবগুলো ধনাত্মক কিউ মানের। ঠিক আছে, আর আমাকে প্রশ্ন কি করা হয়েছে, আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এই পুরা অংশে মানে যে কোনো একটা অংশে, ত্রিভুজের যে কোনো একটা অংশে অর্থাৎ যে কোনো একটা বিন্দু সেই এক্স ওয়াই এ ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। সো এটা কিন্তু তুমি বুঝতে পারছো যে আমি যদি ইলেকট্রিক ফিল্ড নিয়ে কাজ করতে যাই তাহলে কিন্তু আমার এক্স ডাইরেকশন ওয়াই ডাইরেকশন প্রত্যেকটার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করে তার হচ্ছে ভেক্টর যোগ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা পোটেনশিয়াল বের করে কাইন্ড অফ সহজে করতে পারি, যে আমরা যেহেতু ওখানে একটা পয়েন্ট চার্জ বসাবো সেক্ষেত্রে হচ্ছে আমার এটার জন্য ওখানে পোটেনশিয়াল কত হবে, এগুলোকে আমরা নাম্বারিং করি। এটা হচ্ছে Q1 Q2 Q3। সো প্রথমটার জন্য আমার হবে হচ্ছে V1 হবে হচ্ছে 4 পাই ইপসিলন নট। আমি হচ্ছে আমার কোঅর্ডিনেট সেন্টার নিলাম এই জায়গায়, এটা x এটা y। সো এর থেকে ডিসটেন্স কত, এর থেকে ডিসটেন্স হচ্ছে ইনটু প্লাস y স্কয়ার। আবার v2 কি হবে, v2 একই হবে q ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট। v2 এর জন্য কি হবে, আমার এইটুকু লাগবে আর এই x দূরত্ব এইটুকু। সো এই x দূরত্ব কি হবে, এটা হবে হচ্ছে এইটুকু, এটুকু হচ্ছে l মাইনাস x। সো এটা হবে হচ্ছে আমার l মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার। একইভাবে v3 কি হবে 4 পাই ইপসিলন নট। সো এটার ক্ষেত্রে হচ্ছে এই চার্জের জন্য x আর y দুইটাই চেঞ্জ হবে, এর জন্য y হচ্ছে এইটুকু আর x হচ্ছে, আচ্ছা এই দাগগুলো অ্যাকচুয়ালি একটু মুছে দেওয়া দরকার। সো আমার x হবে হচ্ছে y হবে হচ্ছে এইটুকু, x হবে হচ্ছে এইটুকু। সো একটু ত্রিকোণমিতিতে বের করতে পারো, পুরাটা থেকে জাস্ট এইটুকু আমাকে বাদ দিতে হবে। তাহলে আমার এইটুকুর দৈর্ঘ্য হবে হচ্ছে √3l/2 মাইনাস y স্কয়ার। এটা হবে হচ্ছে আমার এইটুকু প্লাস এইটুকু হবে হচ্ছে l/2 মাইনাস x হোল স্কয়ার। সো আমার তাহলে নেট পোটেনশিয়াল কি হবে, এখানে কিন্তু দেখো আমার কোনো ভেক্টরের ঝামেলা নাই, তাহলে আমার v টোটাল হবে হচ্ছে q ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট এটা। ঠিক আছে, সো আমি কি পেলাম, আমার এই সিস্টেমের জন্য আমি যে কোনো পয়েন্ট x y এ v এর ভ্যালু পেলাম হচ্ছে এটা। সো তাহলে আমাকে এখন ইলেকট্রিক ফিল্ড বের করতে হলে কি করতে হবে, শুধুমাত্র আমার x এর জন্য Ex সমান হবে হচ্ছে পার্শিয়াল অফ v উইথ রেসপেক্ট টু x। সো এই যে v আছে এখানে আমি y কে ধ্রুবক ধরবো, আমার কিন্তু এখানে l আছে এলই আছে শুধু, আর শুরুর পার্টটা এমনি ধ্রুবক। সো এর মধ্যে আমার শুধু l ধ্রুবক আছে, সাথে আমি কি ধরবো, যেহেতু x এর সাপেক্ষে আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাই আমি কি করব, আমি y কে ধ্রুবক ধরবো। অর্থাৎ এখানে আমার একমাত্র চলক থাকবে হচ্ছে x। শুধুমাত্র x কে চলক ধরে আমি যদি পার্শিয়াল করি নেগেটিভ হবে, এখানে একটা বারবার মাইনাস সাইন ইউজ করছি। সো আমার x ডাইরেকশনে আমার ইলেকট্রিক ফিল্ড হবে হচ্ছে এই পুরোটাকে শুধুমাত্র x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ডিফারেন্সিয়েশন করে আমরা যেটা পাবো সেটা হবে হচ্ছে x ডাইরেকশনে, আর Ey হবে হচ্ছে এটা। এটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা x আর l কে ধ্রুবক ধরবো, ধরে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে যেটা পাবো সেটা হবে হচ্ছে Ey। সো এখানে কিন্তু দেখো বেসিক্যালি ডিফারেন্সিয়েশন করা আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে খুবই সহজ একটা কাজ, অ্যাট লিস্ট বড় বড় ইন্টিগ্রেশনের মতো ঝামেলার কাজ না। সো ডিফারেন্সিয়েশন করা খুবই সহজ কাজ, আর এখানে আমার যোগ করতে কোনো ভেক্টরের উপাংশ কিছু নেওয়া লাগবে না। সো এই মেথডটা বেশি এফিশিয়েন্ট।
এই ক্ষেত্রে অবশ্য তুমি যদি উপাংশ মানে পোটেনশিয়াল দিয়ে না করতে চেতে সেক্ষেত্রে তুমি করতে পারতে, তোমার ক্যালকুলেশনে হয়তো আরেকটু জটিল হতো কিংবা মানে আরো কিছু স্টেপ থাকতো যে তোমাকে প্রত্যেকটার জন্য উপাংশ নেওয়া লাগতো, cos থিটা sin থিটা এগুলো সব থাকতো, বাট করতে পারতে। বাট অনেক ক্ষেত্রে দেখবে এমন সিস্টেম আসবে যেখানে তুমি হচ্ছে মানে এভাবে জাস্ট পোটেনশিয়াল বের করে সেটাকে ডিফারেন্সিয়েশন করে ইলেকট্রিক ফিল্ড বের করাটাই হয়ে যাবে একমাত্র উপায়। অর্থাৎ ডিরেক্ট ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে তোমার ইন্টিগ্রেশন গুলো এত কঠিন চলে আসবে যে সেগুলা লিটারালি হয়তো করাই পসিবল হবে না। ওকে, সো আজকে আর ইলেকট্রিক পোটেনশিয়ালে না যায় এবং আজকের ক্লাসটা একবার ছোটখাটো রিপিট করে দিই যে আমাদের কি কি হলো। আমরা হচ্ছে গাউস ল অ্যাপ্লাই করা শিখলাম। গাউস ল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের টার্গেট কি হবে? গাউস লতে থাকে হচ্ছে একটা ডবল ক্লোজ লুপ ইন্টিগ্রাল। এটার জন্য আমাদের টার্গেট কি হবে? আমরা হচ্ছে বেসিক্যালি ট্রাই করব প্রথমে হচ্ছে যে কোনো প্রবলেম দেখতে, বেশিরভাগ ইলেকট্রোস্ট্যাটিকের প্রবলেম হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স কিংবা ইলেকট্রিক ফিল্ড কিংবা হয়তো ম্যাক্সিমাম এনার্জি কিংবা পোটেনশিয়াল বের করতে বলতে পারে। সো আমরা প্রথমে দেখব যে আমাদের গাউস ল অ্যাপ্লাই করা যায় কিনা, কোন সিমেট্রি আছে কিনা বদলে, কোন সিমেট্রি যদি আমরা খুঁজে পাই তাহলে আমরা গাউস ল অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারবো। কখন আমরা এফিশিয়েন্টলি গাউস ল অ্যাপ্লাই করতে পারবো? যখন ই কে আমরা ধ্রুবকভাবে বাইরে আনতে পারি এবং ডট প্রোডাক্টটা কোনোভাবে 0 কিংবা 90 হয়ে যায়, অর্থাৎ 0 কিংবা 1 হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গাউস ল অ্যাপ্লাই করে সহজে ইলেকট্রিক ফিল্ড পেয়ে যেতে পারি। তারপর যদি আমাদের পোটেনশিয়াল চাই তাহলে হচ্ছে আমরা তো যে সূত্রগুলো দেখছিলাম সেগুলো আরেকবার লিখে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের সূত্র। সো আমি যদি সরি আমি উল্টাটা লিখছি। এটা হচ্ছে আমার পোটেনশিয়ালের সূত্র। সো আমি যদি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি গাউস ল দিয়ে তাহলে আমি ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে পারবো এটা দিয়ে। সো আমার যদি পোটেনশিয়াল চাই আমার সেটা হয়ে যাবে, পোটেনশিয়াল থেকে আমি পোটেনশিয়াল এনার্জিতেও যেতে পারবো। সো প্রথমে আমার টার্গেট হবে যে আমি কোনোভাবে সিমেট্রিতে গাউস ল অ্যাপ্লাই করতে পারি কিনা। যদি গাউস ল অ্যাপ্লাই করা না যায় তখন হচ্ছে আমরা কি করব? তখন হচ্ছে আমাদের কুলম্বস লতে ব্যাক যেতে হবে। বাট কুলম্বস লতে কি সমস্যা আছে যে ইলেকট্রিক ফিল্ড বের করার সময় আমাদের ভেক্টর ইন্টিগ্রেশন চলে আসে। অনেক ক্ষেত্রে কিন্তু ওগুলো সহজ হয়, যেমন একটা লাইন চার্জ আছে সাপোজ। সো লাইন চার্জে যদি মাঝামাঝি আমাকে আগের দিন যে প্রবলেমটা দেখাইছিলাম যে এই উচ্চতায় একটা ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে, সো ওই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র ভার্টিক্যাল হবে। সো জিনিসটা কিন্তু অতটা জটিল না, এটা সিম্পলি আমরা ইলেকট্রিক ফিল্ড ধরে করে ফেলতে পারি। বাট এখানে যদি বলতো যে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট সে এরকম একটা পয়েন্ট যে এর সাপেক্ষে এখানে যদি আমার সেন্টার হয় এটা এক্স এটা ওয়াই, তাহলে হচ্ছে যে কোনো পয়েন্ট এক্স ওয়াই ইলেকট্রিক ফিল্ড কত, তখন কিন্তু আবার আমাদের ভেক্টর নিয়ে করা অনেকটা কষ্ট হয়ে যেত। সো যদি আমরা এরকম সিম্পল কেস না পাই যেখানে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে করে ফেলতে পারি কোনো সিমেট্রি ধরে, অর্থাৎ কোনো একটা অ্যাক্সিসে 0 কিংবা এমন কিছু যদি না থাকে, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা ভি বের করার চেষ্টা করব। ভি বের করার সূত্র কি? ভি বের করার জন্য ভি হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর। আর সো এখানে কি সুবিধা? আমাদের ইলেকট্রিক ফিল্ডের মতনই বাট এর সাথে কোনো ভেক্টর সাইন নাই, এটা হচ্ছে আমার সুবিধা। সো আমি পয়েন্ট চার্জের জন্য একইভাবে যদি আমার কন্টিনিউয়াস চার্জ চলে আসে তাহলে আমি এটাকে ইন্টিগ্রেট করে দিতে পারবো dq বাই r। সো এই ক্ষেত্রে একই সুবিধা যে আমার হচ্ছে কোনো ভেক্টর নাই, আমার কোনো ফাংশন নিয়ে চিন্তা করা লাগবে না। সো এভাবে আমি ভি বের করতে পারবো। তারপরে কি আমার হচ্ছে ই সমান হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট ভি, এটা দিয়ে আমি ই বের করতে পারবো। আর একবার যখন আমি ই তে চলে গেছি তখন আমি ই থেকে ভি কিংবা যা লাগে আমার এফ লাগে সবগুলোতে আমি চলে যেতে পারবো। সো এতক্ষণ আমরা যা আলোচনা করলাম বেসিক্যালি ওগুলা দিয়ে আমাদের ইলেকট্রোস্ট্যাটিকে অনেক প্রবলেম সলভ করা যায়, লিটারালি অনেক বলতে অনেকগুলো প্রবলেম সলভ করা যায়। আর এর সাথে হচ্ছে মাঝে মধ্যে কিছু সিমেট্রি আর্গুমেন্ট লাগে। সো ওইগুলা ধরতে পারা সব থেকে ভালো উপায় হচ্ছে বেশি বেশি প্রবলেম সলভ করা, বেশি বেশি প্রবলেম সলভ করা এবং সবসময় কোনো একটা সিম্পল ওয়ে খোঁজা, যে কোনো একটা শর্টকাট খোঁজার চেষ্টা করা যেটা দিয়ে তুমি সহজে হয়তো প্রবলেমটা সলভ করতে পারবা। সো
বেসিক্যালি এটা এগুলোর জন্য হচ্ছে ডেসক্রিপশনে দেখবে তোমরা আরো প্রবলেমের লিংক আছে, সেগুলো সলভ করতে পারো। আর তাছাড়া হচ্ছে আমাদের প্রবলেম সলভিং সেশনে এগুলো নিয়ে অনেক আলোচনা হবে। তারপর আমি হচ্ছে একটা ছোট্ট একটা প্রবলেম দেখাবো। বেসিক্যালি আমরা যেগুলো বললাম ইন্টিগ্রেশন জাতীয় না, ওগুলা লিটারালি মানে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ আর কি। ওই ফোর্সে যে কোনো ধরনের ওই ধরনের প্রবলেমগুলা যদি তুমি যেভাবে বলা হয়েছে সেভাবে অ্যাপ্রোচ করো, একমাত্র তোমার ভুল হতে পারে শুধুমাত্র ক্যালকুলেশনে। এই ধরনের প্রবলেমগুলোই তোমাকে হচ্ছে একটু চিন্তা করা লাগে। যেমন সাপোজ একটা কিউব আছে, সেই একটা কিউব আছে, সেই কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেই এল, ঠিক আছে। আর বলছে কিউবের একটা কর্নারে চার্জ কিউ আছে। আর প্রশ্ন কি করা হচ্ছে যে এই কিউবের মধ্যে দিয়ে, অর্থাৎ বাকি যে সারফেস গুলো আছে ওগুলোর মধ্যে দিয়ে আমার ইলেকট্রিক ফ্লাক্সের মান কত, অর্থাৎ কিউবটার মধ্যে দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে। কিউবটার কিন্তু 6টা সারফেস আছে, সেই মোট 6টা সারফেস দিয়ে কতটুকু ফ্লাক্স পার হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে। সো এখন মনে হতে পারে যে আচ্ছা এখানে তো আমার তাহলে 6টা সারফেসের উপর হয়তো আমার ইন্টিগ্রেশন করা লাগবে। বাট প্রথমে হয়তো তোমার ওরকমই চিন্তা আসতে পারে, যখন তুমি আরো অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলবা তখন তোমার এই প্রবলেম দেখে প্রথমে চিন্তা আসবে যে আমি কিন্তু আরো হচ্ছে 8টা এরকম এল লেন্থের কিউব দিয়ে একটা বড় কিউব বানাই ফেলতে পারি। অর্থাৎ এ কিউবের উপরে একটা, পাশে 2টা, সামনে 4টা, এরকম মোট 8টা কিউব থাকলে আমি কিন্তু হচ্ছে প্রত্যেকটাকে মানে পুরো জিনিসটাকে আমি একটা 12 লেন্থের কিউব বানাই ফেলতে পারি, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে দেখো যে চারপাশে 4টা থাকবে, অর্থাৎ সরি 8টা থাকবে 8 দিকে, তাই না। এর পাশে একটা, উপরে 2টা, উপরে এর উপরে একটা, পাশেরটার উপরে আরেকটা, আর সামনে একইভাবে আরো 4টা। সো কি হবে যে আমার 8টা কিউবের মধ্যে এর পুরা ফ্লাক্সটা ভাগ হয়ে যাবে। এখন দেখো ভাগ হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনোটার উপর বেশি প্রিফারড হবে না। কেন প্রিফারড হবে না? কারণ হচ্ছে বুঝতে পারছো সব দিক থেকে সিমেট্রিক, যে এ পাশেও 2টা, এ পাশেও 4টা আছে, এ পাশেও 4টা আছে, দেন এ পাশেও 4টা, উপরেও 4টা। সো জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি একটু চিন্তা করতে হবে। আমি অ্যাকচুয়ালি 3D ড্রয়িং এ খুবই বাজে, আমি 3D ড্রয়িং আঁকালে এখানে তোমরা কেউ কিছু বুঝতে পারবো না। আর আমার কাছে আপাতত হাতের কাছে কিউব জাতীয় কিছু নাই যেটা দিয়ে আমি হচ্ছে দেখাতে পারি। তো কিছুটা চিন্তা করে দেখতে পারো যে এরকম আরো 7টা কিউব দিয়ে তুমি যদি 8টা কিউব এক জায়গায় করে দাও, তাহলে এটা থাকবে হচ্ছে সেন্টারে। এভাবে যদি তুমি রিঅ্যারেঞ্জ করো তাহলে জিনিসটা সব দিক থেকে সিমেট্রিক হয়ে যাবে। তখন তুমি কি বলতে পারো যে আমার 8টা কিউবের মধ্যে যে ইলেকট্রিক ফ্লাক্স ভাগ হয়েছে প্রত্যেকটাই সমান হতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি কি বলতে পারো যে এই চার্জের মোট ফ্লাক্স হচ্ছে কিউ বাই ইপসাইলন নট। আর যেহেতু 8টার মধ্যে সমানভাবে ভাগ হয়েছে তাহলে প্রতিটা ইলেকট্রিক ফ্লাক্স হবে হচ্ছে এত ভাগ 8, অর্থাৎ এই একটা কিউবের মধ্যে দিয়ে ফ্লাক্স এইটা, বাকি 7টা দিয়ে মোট ফ্লাক্স হচ্ছে হবে তাহলে 7 কিউ বাই সরি না কিউ ডিভাইডেড বাই 7 ইপসাইলন নট। আচ্ছা না না সরি 8 7, এটা হবে হচ্ছে বাকি 7টার মধ্যে দিয়ে, বাট আমার বাকি 7টা লাগবে না, আমার শুধু একটার মধ্যে দিয়ে লাগবে। সো এর মধ্যে দিয়ে আমার ফ্লাক্স হবে হচ্ছে এরকম। জিনিসটা নিয়ে তোমরা আরো চিন্তা করলে ভালো বুঝতে পারবা, এখানে 3D হয়তো ভালো মতো না বুঝতে পারো। সো এটা যে যখন দেখবা যে ফ্লাক্স জাতীয় প্রশ্ন আসে যে কোনো কিছুর ফ্লাক্স আছে কিংবা এরকম কিছু, তখন হচ্ছে কিছুটা টাইম দিয়ে প্রথমে প্রবলেমটা নিয়ে একটু চিন্তা করবা। মানে প্রবলেম কিন্তু যখনই তুমি দেখলা, প্রবলেম দেখেই সলভ করা শুরু করে দিলা, যে এই জিনিসটা খুবই বাজে অভ্যাস। প্রথমে প্রবলেমটা দেখলে কিছুক্ষণ চিন্তা করে দেখবে, অ্যাটলিস্ট যদি খুবই টাইমের তাড়া না থাকে 3-4 মিনিট একটু চিন্তা করে দেখবা যে প্রবলেমটা নিয়ে কি করা যেতে পারে। সো ওই টাইমে হচ্ছে তোমার মাথায় আইডিয়া আসবে যে তুমি কিভাবে জিনিসটাকে আরো সিম্পলিফাই করতে পারো কিনা। এই প্রবলেমটা যেমন দেখে কিন্তু আমার আইডিয়া আসছে, আচ্ছা আমি যদি 6টা সারফেসের উপর সারফেস ইন্টিগ্রাল করি তাহলে হচ্ছে আমার ফ্লাক্স আমি পেয়ে যাব। বাট তারপরে আমি ভাববো যে যেহেতু আমার আরো প্রবলেম দিকে আমি যদি আরো 3-4 মিনিট তাকাই, তখন আমি ভাববো যে আচ্ছা এর থেকে কোনো সিম্পল সিস্টেম থাকতে পারে, থাকলে তখন হচ্ছে আমি সেটা ফলো করার চেষ্টা করব। সো বেসিক্যালি আজকে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে আরেকটু ডিসকাস করতে চাইছিলাম, সেটা ডিসকাস করা সম্ভব হলো না। সো নেক্সট দিন আমরা হচ্ছে কোনো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের পোটেনশিয়াল এনার্জি বের করা, এগুলো নিয়ে আলোচনা করব।
আর কন্ডাক্টর নিয়ে কিছু জিনিসপত্র আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই।